আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে একটা শর্ট স্টোরি, যে শর্ট স্টোরিটার নাম হচ্ছে অ্যারাবি। এই অ্যারাবি শর্ট স্টোরিটা লিখেছিলেন হচ্ছে জেমস জয়েস, আর এটা অরিজিনালি পাবলিশ হয়েছিল 1914 সালে। সো বরাবরের মতো আজকেও আমি কিন্তু তোমাদের সাথে কোনো সামারি শেয়ার করব না, আমি তোমাদের সাথে শেয়ার করব থিমস, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ক্যারেক্টার অ্যানালাইসিস এবং মেজর কি পয়েন্টস, যেগুলো জানার পরে তোমাদের এক্সামে অ্যান্সার করতে অনেক বেশি সুবিধা হবে, বিকজ এগুলো দ্বারাই হচ্ছে আমরা খুব সুন্দর করে অ্যান্সারটা গুছিয়ে সাজিয়ে লিখতে পারবো। সামারি পড়ে আসলে কখনোই কিন্তু সুন্দরভাবে অ্যান্সার করা যায় না, বরং আমরা যদি এগুলো জানতে পারি তাহলে আমরা একটা ভালো অ্যান্সার করতে পারবো পরীক্ষার হলে ইনশাল্লাহ। সো উইদাউট ফার্দার এনি ডিলে, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। সো এই গল্পটা কিন্তু জেমস জয়েসের একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল গল্প, বিকজ এখানে কিন্তু তার রিয়েল লাইফের সাথেও কিছুটা মিল রয়েছে। তার পাশাপাশি আমি বলতে পারি এটা কিন্তু একটা পোর্ট্রায়াল অফ ইমোশনাল অ্যাওয়েকেনিং, কারণ এটার মাধ্যমে কিন্তু ইমোশনালি একটা জাগরণ সৃষ্টি হয়েছিল ছেলেটার, বিকজ ও অ্যাকচুয়ালি একটি রিয়েলিটি চেক পেয়েছিল এই গল্পের মাধ্যমে। আমার কাছে মনে হয় এটা কিন্তু কোনো সিম্পল লাভ স্টোরি না, রাদার এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা স্টাডি হিউম্যান ইলিউশন এবং সেলফ ডিসেপশন নিয়ে। একটা ইয়াং ছেলের কিভাবে রোমান্টিক ড্রিমসগুলো ক্র্যাশ হয় এবং হার্শ রিয়েলিটি তাকে হিট করে, এটাও কিন্তু এই গল্পের মূল একটা লক্ষ্য। তাছাড়া এই গল্পটা এটাও রিফ্লেক্ট করে যে ডাবলিন সোসাইটির আসলে কীরকম অবস্থা ছিল, এবং আমরা বলতে পারি এই সোসাইটিটা কিন্তু ইমোশনালি প্যারালাইজড ছিল, স্পিরিচুয়ালি এমটি ছিল এবং খুবই রেজিস্ট্যান্ট ছিল চেঞ্জের ব্যাপারে। তাছাড়া তারা খুবই রিজিড ছিল চেঞ্জ হওয়ার ব্যাপারে আর কি। আর এই যে ছেলেটা, মানে ইয়াং ছেলেটা যে অ্যারাবি বাজারে যায়, এই বাজারে যাওয়াটা কিন্তু শুধু একটা বাজারে যাওয়া না, এই বাজারে যাওয়াটা কিন্তু একটা মিরর করে ইনার জার্নি ফ্রম ইনোসেন্স টু এক্সপেরিয়েন্স। সো এই লাইনটা আমরা অবশ্যই লিখবো ফার্স্টের ইন্ট্রোতেই, যে ইনোসেন্স টু এক্সপেরিয়েন্স হয়েছিল, বিকজ এই ছেলেটা ইনোসেন্স থেকে রিয়েলিটির ধাক্কা খেয়েছে, এই গল্পটার মাধ্যমে তার রিয়েলাইজেশন হয়েছে, এটাকেই কিন্তু আমরা এপিফেনি বলি। সো এই ব্যাপারটা অবশ্যই আমাদের মেনশন করতে হবে। অ্যান্ড তার ফাইনাল রিয়েলাইজেশন ছিল কিন্তু, যেটা খুব বেশি পেইনফুল ছিল, বাট এটা নেসেসারি ছিল, কারণ এই পেইনফুল এক্সপিরিয়েন্স দিয়ে যদি সে না যেত তাহলে কিন্তু সে জীবনের মানেটা বুঝতো না, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে ম্যাচিউরড এনাফ হতো না। সো তার ম্যাচিউরিটির জন্য কিন্তু এই পেইনফুল এক্সপিরিয়েন্স দিয়ে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জেমস জয়েস কিন্তু এই বিষয়টা বুঝিয়েছেন যে কিভাবে ড্রিমস শ্যাটার্ড হতে পারে, ড্রিমস ফেইল হতে পারে, আর এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে সব কিছু আসলে আমাদের মনের মতো হবে না, এই ব্যাপারটাও কিন্তু জয়েস আসলে তুলে ধরতে চেয়েছে। আর এই কারণেই কিন্তু এটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল, কারণ ও কিন্তু ওর লাইফেরও কিছুটা এক্সপিরিয়েন্স এখানে মেনশন করছিল। এখন আমরা বলতে পারি যে অ্যারাবি গল্পটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন। এই গল্পটা আমাদের জন্য এই জন্য ইম্পর্টেন্ট বিকজ এটা কিন্তু একটা মডার্নিস্ট লিটারেচারকে রিপ্রেজেন্ট করে, কারণ এটা কিন্তু খুব আগের লিটারেচার না, মডার্ন টাইমের লিটারেচারের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, এবং এখানে সাইকোলজিক্যাল রিয়েলিজম নিয়ে কথা বলা হয়েছে। সাইকোলজিক্যাল রিয়েলিজম নিয়ে কিন্তু সব জায়গায় কথা বলা হয় না, সো এই ছোটো গল্পে কিন্তু অনেক বড় একটা জিনিস বোঝানো হয়েছে এবং এক্সপ্লেন করা হয়েছে। সো এটা কিন্তু খুব ভালো একটা টপিক টার্ম পেপারের জন্যেও। তাছাড়া কনসেপ্ট অফ এপিফেনি কিন্তু মেনশন করা হয়েছে, তাছাড়া সোসাইটিকে ক্রিটিক করা হয়েছে, রিলিজিয়ন এবং রোমান্টিক আইডিয়ালিজমকেও কিন্তু ক্রিটিক করা হয়েছে এই ছোট গল্পটার মাধ্যমে। এই কারণে অ্যারাবি গল্পটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট পোর্ট্রেয়াল অফ ইমোশনাল অ্যাওয়েকেনিং। সো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যে জয়েস কিন্তু ফার্স্ট পার্সন ন্যারেটিভে এই গল্পটা লিখেছে, সো যেটা কিন্তু ডিপ সাইকোলজিক্যাল ইনসাইটটাকে অ্যালাউ করে, এবং রিডাররা কিন্তু ডিরেক্টলি এক্সপিরিয়েন্স করতে পারে যে এই ছেলেটার আসলে ইমোশনটাই ছিল, কারণ এই গল্পটা যখন আমরা পড়বো একদম ডিরেক্টলি ছেলেটা কীভাবে গো থ্রু করছে এটা আমরা বুঝতে পারি, কারণ এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা হয়েছিল। তাছাড়া এই গল্পে আমরা রিয়েলিজম পাই। রিয়েলিজম বলতে আসলে এটাকে খুব বেশি অর্ডিনারি সেটিংয়ে ছিল, কমন পিপল, ডেইলি লাইফ, এই জিনিসগুলো আসলে দেখানো হচ্ছিল, বাট এইগুলোর পাশাপাশি যে শার্পলি একটা কনসেপ্ট বোঝানো হয়েছে এটাকেই কিন্তু রিয়েলিজম বলা হয়। আর এপিফেনির কথা আমরা সবাই জানি যে এটা হচ্ছে মোমেন্ট অফ সাডেন রিয়েলাইজেশন। এই ছেলেটা কিন্তু খুব সাডেনলি আন্ডারস্ট্যান্ড করে তার নিজের ব্যাপারে, এবং তার একটা ধাক্কা খায় বা একটা রিয়েলিটি চেক আসে যে কোনটা আসলে সত্যি বা জীবনে কোনটা ইম্পর্টেন্ট। সো এই টেকনিকগুলো কিন্তু জয়েস অ্যাপ্লাই করেছিল তার এই গল্পের মধ্যে, এবং যেটা খুব সুন্দর একটা গল্প হিসাবে এটাকে তুলে ধরেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা তাদের ক্যারেক্টার নিয়ে কথা বলবো, অ্যান্ড দেন আরও কিছু থিমস নিয়ে কথা বলবো।
প্রথমে ক্যারেক্টার অ্যানালাইসিসে কিন্তু আমরা যে ছেলেটা ছিল দ্য বয় দ্য ন্যারেটর তাকে নিয়ে কথা বলতে পারি। আর ছেলেটার ক্যারেক্টারিস্টিক্স যদি আমি বলি, সে খুব বেশি সেন্সিটিভ ছিল, ইমাজিনেটিভ ছিল অ্যান্ড ইমোশনাল ছিল। সে আসলে ফ্যান্টাসির দুনিয়ায় বসবাস করতো, রিয়েলিটির কথা সে অতটা ভাবতো না। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে যে আসলে এই ফ্যান্টাসিতে বসবাস করতো, এই বিষয়টা থেকে কিন্তু সে নিজেই বের হয়ে এসেছে এবং সে নিজেই তার সেলফ নলেজটা গ্রো করেছে বা গেইন করেছে থ্রু সাফারিংস। আর এটা খুব ডিপলি শো করে তার মোরাল এবং সাইকোলজিক্যাল অ্যাওয়েকেনিং। এখন আমরা কথা বলবো হচ্ছে তার ক্রাশকে নিয়ে বা তার লাভ ইন্টারেস্টকে নিয়ে, যাকে নিয়ে হচ্ছে এত সব কাহিনী। তার নামটা কিন্তু এখানে লেখক মেনশন করে নাই। সো তার একটা ফ্রেন্ড ছিল নাম ম্যাঙ্গান, অ্যান্ড এই ম্যাঙ্গানের বড় বোনের উপরে কিন্তু তার লাভ ইন্টারেস্টটা ছিল ওই ছেলেটার। এই মেয়েটার কিন্তু কোনো ধরনের নাম মেনশন করা হয় নাই, বাট এত সুন্দর করে তাকে এক্সপ্লেন করা হয়েছে এবং সে অনেক বেশি ডিজায়ারেবল ছিল, বিউটিফুল ছিল এবং রোমান্টিসিজমের একটা আইডল ছিল, এটা বোঝানো হয়েছে। কিন্তু লেখক কিন্তু আসলে নামটা মেনশন করে নাই। সো ইট সিমস দ্যাট শি ইজ মোর লাইক আ সিম্বল দেন আ রিয়েল পারসন, কারণ এটা সবার জন্য একটা সিম্বলিজম ছিল। এই কারণে, কারণ টিনেজার বয়সে কিন্তু দেখা যায় সবার এরকম একটা লাভ ইন্টারেস্ট হয় এবং তার পিছে আসলে সবাই ঘুরে, এবং লাস্টে যখন এই জিনিসটা পায় না, তার একটা রিয়েলিটি চেক হয়, তার ম্যাচিউরিটি ডেভেলপ হয়। সো সবার লাইফে কিন্তু এরকম একটা আসে সময় বা একটা ফেজ আসে, আর সেই ফেজটাকে রিপ্রেজেন্ট করার জন্যই কিন্তু ম্যাঙ্গান সিস্টারকে বোঝানো হয়েছে। কোনো নাম মেনশন করা হয়নি, র্যাদার তার ক্যারেক্টারিস্টিক, সে কী করছে কী বলছে এই বিষয়গুলো মেনশন করা হয়েছে, জাস্ট একটা ইমাজিনারি সিনারিও বানানোর জন্য যে এরকম সবার লাইফেই হয়। এবং এই পারপাসেই হচ্ছে সবার দেখা যায় যে ইনোসেন্স থেকে এক্সপেরিয়েন্সটা আসে। দেন কথা বলবো হচ্ছে ছেলেটার আঙ্কেল নিয়ে। উনি মোস্টলি কেয়ারলেস অ্যান্ড ফরগেটফুল ছিল, আর একটা ইরেসপন্সিবল অ্যাডাল্ট যে থাকে তার রিপ্রেজেন্টেটিভ ছিল। সে আসলে সবার ব্যাপারে অনেক বেশি কেয়ারলেস ছিল, ইনফ্যাক্ট ওই ছেলেটার ব্যাপারেও ছিল, এবং তার কারণেই কিন্তু আরাবির বাজারে যেতে দেরি হয়, কারণ সে টাকা দিতে লেট করছিল বিকজ সে ড্রাঙ্ক ছিল। সো একজন ইরেসপন্সিবল, কেয়ারলেস অ্যান্ড ফরগেটফুল পার্সনের হিসাবে আমরা বলতে পারি আঙ্কেলটাকে। আন্টিকে নিয়ে কথা বলবো, সে অনেক কাইন্ড ছিল বাট প্র্যাকটিক্যাল ছিল, অ্যান্ড অবশ্যই তাকে আগে থেকে উনি বলেছিল যে বাজারে যেও না, বাজারে যাওয়ার দরকার নেই। সো রিপ্রেজেন্টেটিভ অফ রিয়েলিজম অ্যান্ড কশনও কিন্তু আমরা বলতে পারি। সো এতটুকু জানলেই হবে বেসিক্যালি আঙ্কেল আন্টি সম্পর্কে। সো পরীক্ষার জন্য আপাতত আমাদের এই ক্যারেক্টারগুলো জানলেই হবে, এর বেশি আসলে জানার দরকার নেই। এখন সরাসরি আমরা থিমস নিয়ে কথা বলবো। প্রথম থিমটা হচ্ছে ইলিউশন ভার্সেস রিয়েলিটি। এটা হচ্ছে এই গল্পটার সেন্ট্রাল থিম, এবং বারবারই আমি বলছি যে একটা ছেলে ফার্স্টে ফ্যান্টাসিতে থাকে এবং আস্তে আস্তে সে রিয়েলিটিতে আসে, এটাই কিন্তু মেইন থিম। সো আমাদের ওয়ার্ল্ডটা কিন্তু অনেক বেশি বড় এবং লার্জ, এবং এটার সব কনসেপ্ট কিন্তু আমরা ছোটোবেলায় বুঝতে পারি না। সো তখন কিন্তু আমরা ইনোসেন্ট থাকি বা আমরা একটা ইলিউশনের মধ্যে থাকি। বাট যখন আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই বয়সের সাথে সাথে, সেটা কিন্তু আমাদেরকে একটা রিয়েলিটিতে নিয়ে যায়। অ্যান্ড এই থিমটাই কিন্তু আরবি গল্পে বোঝানো হয়েছে, যে ইলিউশন থেকে রিয়েলিটিতে যাচ্ছি, অথবা এটাকে ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্সে যাওয়ার বিষয়টাই বোঝানো হয়েছে। এই গল্পটাতে কিন্তু রিলিজিয়ন খুব ইম্পর্ট্যান্ট একটা থিম, বিকজ এখানে রিলিজিয়নের একটা ইউজেস দেখানো হয়েছে। ইন ডেপথ যদি তোমাদের সাথে আলোচনা করি, ছেলেটা কিন্তু প্রিস্টের বাসায় থাকতো, এবং ওই বাসাতে যা যা ছিল প্রিস্টের আগের ইউজের, যেমন ওল্ড ইউজেস পেপার ছিল, রাস্টি বাইসাইকেল ছিল, রিলিজিয়াসের কিছু বুকস ছিল যেগুলো হচ্ছে রিলেটেড টু দ্য রিলিজিয়ন, এই জিনিসগুলো আসলে কিছু থিমকে রিপ্রেজেন্ট করে। এই যে রিলিজিয়াস কিছু কাগজ ছিল বা বই ছিল, এগুলো কিন্তু পুরনো হয়ে গিয়েছে এবং খুব একটা ইউজ করা হয় না। সো এটাকে খুব স্পেসিফিকলি বলা যেতে পারে যে একটা স্পিরিচুয়াল এমটিনেস বা স্পিরিচুয়াল ডিকে হচ্ছে। আগে যে তাদের রিলিজিয়াস একটা স্ট্রং বিলিফ ছিল, ওটা আস্তে আস্তে ডিকে হয়ে যাচ্ছে, এমটি হয়ে যাচ্ছে। এই বিষয়টা জয়েস খুব স্ট্রংলি বোঝাতে চাচ্ছিল, কারণ ডাবলিনদের এলাকাতে তখন লাইফটা অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছিল। তারা এক্সোটিক লাইফস্টাইল খুব পছন্দ করতো, র্যাদার দেন হচ্ছে স্পিরিচুয়াল লাইফস্টাইল বা যেটাকে কী বলে ধর্মীয় জীবনধারা, এগুলাতে তারা বিলিভ করতো না। তারা হচ্ছে এক্সোটিক লাইফস্টাইলে বিলিভ করতো। আর এটা হচ্ছে খুব সুন্দর মতো বোঝানো হয়েছে এই থিমের মাধ্যমে, কারণ এই যে একটা প্রিস্টের বাসায় ছেলেটা থাকে, সেখানে কিন্তু ধর্মীয় অনেক এলিমেন্টস আছে, কিন্তু সেই এলিমেন্টসগুলো কিন্তু খুব একটা কাজের না, বা তার মনের মধ্যে এই ধর্মীয় এলিমেন্টগুলো কিন্তু বসবাস করছে না ছেলেটার। র্যাদার একটা বাজার তাকে অ্যাট্রাক্ট করছে, বা অ্যারাবি তাকে অ্যাট্রাক্ট করছে, মানে এক্সোটিক এক্সাইটিং লাইফস্টাইল ছেলেটাকে অ্যাট্রাক্ট করছে, যদিও সে একটা রিলিজিয়াস হাউসের মধ্যে থাকে। লাস্টলি হচ্ছে অ্যারাবি নিজের
যে থিমটা এটা নিয়ে আমরা ডিসকাস করব। অ্যারাবি মানে হচ্ছে বাজার, এটা তো অলরেডি আমরা জানি। আর এই থিমটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে সেটা চলো আমি তোমাদেরকে বলছি। ফার্স্ট অফ অল মিস্ট্রি রিপ্রেজেন্ট করে, বিউটি রিপ্রেজেন্ট করে, ফুলফিলমেন্ট অফ লাভ অ্যান্ড ডিজায়ার এটাও রিপ্রেজেন্ট করে, অ্যান্ড লাস্টলি এস্কেপ ফ্রম ডাবলিন লাইফ এটাও কিন্তু রিপ্রেজেন্ট করে। প্রথমত এটা ছেলেটার জন্য অনেক বেশি মিস্টেরিয়াস ছিল, কারণ তার লাভ ইন্টারেস্ট এই জায়গায় যেতে চেয়েছিল, কিংবা মেয়েটার জন্য কিন্তু এটা খুব মিস্টেরিয়াস একটা জায়গা ছিল, কারণ সে এখানে যেতে চাচ্ছিল বাট সোসাইটি তাকে অ্যালাউ করছিল না এত রাতে যাওয়ার জন্য, বা সে যেতে পারছিল না ফর সাম রিজন। সো এটাকে কিন্তু মিস্ট্রি অনেক ভালো মতো এটাকে রিপ্রেজেন্ট করে, প্লাস বিউটি, কারণ সব মনে হচ্ছিল যে খুব সুন্দর হবে বা অনেক কালারফুল হবে, অনেক লাইট হবে, এই জিনিসটাও কিন্তু রিপ্রেজেন্ট করছিল। তাছাড়া ছেলেটার মনে হচ্ছিল যে ওখানে গেলে কিন্তু সে তার লাভ ইন্টারেস্টের জন্য একটা গিফট আনতে পারবে। সো এটা কিন্তু আলটিমেটলি ফুলফিলমেন্ট অফ লাভ অ্যান্ড ডিজায়ার হবে ছেলেটার জন্য। সো অ্যারাবি কিন্তু এটাকেও রিপ্রেজেন্ট করে। অ্যান্ড লাস্টলি ডাবলিন লাইফটা কিন্তু অনেক বেশি ডাল ছিল, অ্যান্ড আমরা সেটিংয়েও দেখেছি খুব বেশি ডার্ক ছিল। সো স্কেপ ফ্রম দ্য ডাবলিন লাইফ এটাও কিন্তু রিপ্রেজেন্ট করে এই অ্যারাবিটা। সো ওভারঅল এই থিমগুলো কিন্তু অ্যারাবির মাধ্যমে রিপ্রেজেন্ট করছে। সো ওভারঅল যেটা বলা যায় যে অ্যারাবিতে কিন্তু জেমস জয়েস একটা সিম্পল স্টোরি বলেন না, বরং তিনি একটা ছোট ইয়াং মানুষের ইনোসেন্ট ড্রিমগুলোকে স্লোলি আস্তে আস্তে পেইনফুল সেলফ রিয়েলাইজেশনে কীভাবে বদল হয় সেই জিনিসটা আসলে বোঝাচ্ছে। স্টোরির শুরুতে আসলে বয়টা কমপ্লিটলি রোমান্টিক একটা ইলেশনের মধ্যে ছিল, এবং তার কাছে লাভ মানে কিন্তু পিউরিটি, ডিভোশন অ্যান্ড একটা রিলিজিয়াস এক্সপিরিয়েন্স ছিল। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা দেখা যায় যে এটা তাকে একটা পেইনফুল রিয়েলাইজেশন দেয়, এবং বোঝায় যে এটা কিন্তু রিয়েলিটি না, রিয়েলিটি অনেক ডিফারেন্ট, এবং মানুষের লাইফের পারপাসও অনেক ডিফারেন্ট। এবং আমরা যেটাকে একটা সময় খুব সিরিয়াসলি নেই, পরবর্তীতে ওটা আসলে খুব একটা সিরিয়াস থাকে না। আর এটাকেই কিন্তু বলা হয় হচ্ছে ম্যাচুরিটি, অ্যান্ড এই গল্পের মাধ্যমে এটাই কিন্তু বোঝানো হয়েছে। অ্যান্ড আমরা গল্পটা পড়লেও কিন্তু বুঝতে পারবো যে ডাবলিন সিটিটাই কিন্তু একটু প্যারালাইসিস একটা সিটি বা একটা সোশ্যাল স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে, বিকজ এখানে ডার্কনেস, সাইলেন্স, ন্যারো স্ট্রিট এই জিনিসগুলো দেখানো হয়েছে, এবং জেমস জয়েস এগুলোর মাধ্যমে কিন্তু এনভায়রনমেন্টটাকে বুঝিয়েছে যেটা আসলে একটু বেশি ডার্ক ছিল বা খুব একটা জয়ফুল এনভায়রনমেন্ট ছিল না, এবং এখানে কিন্তু সবাই সার্ভাইভ করতে পারে না, সবাই একটা স্কেপ খুঁজে, ইমোশনাল যে স্কেপটা খুঁজতে চাচ্ছিল এটাও কিন্তু অ্যারাবি গল্পের একটা রিপ্রেজেন্টেশন, বিকজ ওই জায়গাটা একটা এক্সটিক এক্সাইটিং জায়গা ছিল, যেখানে গেলে কিন্তু এই সিটি থেকে যে ডার্কনেসগুলো আছে এগুলো থেকে বের হয়ে যেয়ে সুন্দর একটা লাইফস্টাইল দেখা যায়। এই বিষয়টাও আসলে বুঝিয়েছে যে সবসময় আমরা যে এলাকায় থাকি বা যে এনভায়রনমেন্টে থাকি সেটা আমাদের কাছে ভালো লাগে না, মনে হয় বোরিং বা ডার্ক, ওখান থেকে আমরা বেরিয়ে নতুন একটা জগতে চলে যেতে চাই। এই বিষয়টাই আসলে বোঝাতে চাচ্ছিল জেমস জয়েস। সো অ্যাট লাস্ট আমরা জিনিসটাকে এভাবে দেখতে পারি যে গল্পটা নর্মালি মনে হয় একটা বাজার এবং সিম্পল একটা বয়কে নিয়ে, কিন্তু এর ভিতরে আসলে অনেক কিছু লুকিয়ে আছে। কলাপস অফ রোমান্টিক আইডিয়ালিজম এটা লুকিয়ে আছে, বা প্রেশার অফ রিয়েলিটি এটা বোঝানো হয়েছে, ফেলিয়ার অফ লাভ যে নর্মাল, এবং সোসাইটির প্রেশারে যে আমরা ইনিশিয়ালি অনেক কিছু করতে পারি না এই বিষয়টাও নর্মাল, এবং প্রত্যেকটা মানুষ তার ইনোসেন্স থেকে ম্যাচিওর হয় বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে, আর এই বিষয়টাও কমপ্লিটলি নর্মাল। এই বিষয়গুলোই আসলে জেমস জয়েস বোঝাতে চেয়েছে। সো হোপফুলি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। আমি যতটা সম্ভব বাংলায় ভেঙে ভেঙে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। সো হোপফুলি এটা খুব বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। তাছাড়া তোমরা যদি কোনো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন চাও, কিংবা এমন চাও যে কোনো স্পেসিফিক কোশ্চেন ওয়াইজ, সেটাও আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার।